আমি কয়েকটা সেন্টেন্স বলছি বাংলায়, তুমি দেখো তো এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো কি না। আমার খুব গল্প শোনার শখ, ভিক্ষুকটি খিদেয় কাতরাচ্ছে, আমি তোমার অনেক উপকার করেছি, কাল আমি তোমার কাছে একটা আইসক্রিম আবদার করলাম, কিন্তু কি আর করব বলো, তুমি আমার কথা কানেই তুললে না। এই যে এখানে আমি যে কটা সেন্টেন্স বললাম, তুমি কি এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে? বোধহয় না। কারণ তুমি হয়তো বলবে, স্যার এখানে এমন কিছু শব্দ আছে যেগুলোর আমি ইংরাজি জানি না। আমাদের বাংলা কথা বা কথোপকথনের মধ্যে এই ধরনের এমন অনেক শব্দ থাকে যেগুলোর আমরা ইংরাজি জানি না, তাহলে কি এগুলোকে ইংরাজিতে ট্রান্সলেট করতে পারবো না? আমাদের সমস্যাটা কি ভোকাবুলারি কম, ইংরাজির ওয়ার্ড নলেজ কম? না, সমস্যাটা আসলে তাই নয়। আজকের ক্লাসে আমরা এটাই শিখব যে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে সহজেই ইংরেজিতে আমরা বলবো বা লিখব। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ফ্রেন্ডস। তাহলে এসো আজকের ক্লাস আমরা শুরু করি। আমরা একে একে এই ধরনের সেন্টেন্সগুলো নিয়ে আমরা তাকে সলভ করার চেষ্টা করব। ট্রান্সলেশনের জটিলতা সিরিজের আজকে আমাদের প্রথম ক্লাস। এই রকম আরও 3টে বা 4টে ক্লাস আসবে। তারপরে আমরা কিছু প্র্যাকটিস ক্লাস করব। তারপরে দেখবে এই ইংরাজি বলতে গিয়ে বা লিখতে গিয়ে তোমাদের জটিলতা অনেক দূর হয়ে যাবে, তোমরা অনেক কনফিডেন্টলি ইংরাজি বলতে পারবে। তাহলে এসো শুরু করা যাক, মন দিয়ে তোমরা দেখতে থাকো। আমরা এখন এই 4 নম্বর সেন্টেন্সটাকে একটু বিশ্লেষণ করে দেখব যে কেন পারছি না। এখানে আছে, কাল আমি তোমার কাছে একটা আইসক্রিম আবদার করলাম। তুমি এই অংশটার ইংরাজি জানো, আইসক্রিম পর্যন্ত। আবদার করলাম, এই আবদার করলাম কথাটার ইংরাজি কি? এইটা তুমি ইংরাজি জানো না। আবার পরের সেন্টেন্সটাই দেখো, কিন্তু কি আর করব বলো, তুমি আমার কথা কানেই তুললে না। তার কানে তুললে না, কানে তোলার ইংরাজি কি? কিন্তু কি আর করব বলো, এই কথাটারই বা ইংরাজি কি? কেন পারছি না আমরা এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে খুব সহজে? ভেবে বড্ড কষ্ট করে হয়তো বলতে পারি। তার কারণ হলো সমস্যাটা লুকিয়ে আছে ইংরাজি ট্রান্সলেশনে নয়, সমস্যাটা আছে আমার এই বাংলা কথাগুলোর মধ্যে। আসলে বাংলা আমাদের মাতৃভাষা বলে আমরা এমন অনেক কথা বলি, এমন শব্দ উচ্চারণ করি যেগুলো সব সময় খুব প্রয়োজনীয় নয়। একটা সেন্টেন্স আমরা যখন বলি, আমরা কথা বলার মধ্যে দুটো ভাগ থাকে, একটা হলো এক্সপ্রেশন আর একটা হলো ইনফরমেশন। আমাদের যে ইনফরমেশনটা, কথাটা, তুমি আমার কথাটা শুনলে না, আমরা বলে থাকি অনেক সময় এক্সপ্রেশন দিয়ে থাকি। কিন্তু কি আর করব বলো, এই যে এক্সপ্রেশনগুলো ভালো ভালো, খুব ভালো কথা। বাবা জানো তো আমি কালকে একজনকে খুব সাহায্য করেছি। এই যে জানো তো, এই যে কথাগুলো, এই যে এক্সপ্রেশনগুলো, এইগুলো তোমাকে খুব সমস্যায় ফেলে। আর কি সমস্যায় ফেলে না, এই রকম কিছু শব্দ যেগুলো তুমি ইংরাজি জানো না। আজকের ক্লাসের পর তুমি এই দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে, এগুলো তুমি ইংরাজি পেরে যাবে। বাংলা বাক্যে আমরা এমন কিছু আলংকারিক শব্দ, এমন কিছু আলংকারিক কথা বলে থাকি যেগুলোর ইংরেজিতে ট্রান্সলেট করার প্রয়োজন হয় না। ওই জন্য এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমি ক্রমশ আস্তে আস্তে দেখাবো তোমাদের। প্রথমে আমাদের করতে হবে এলিমিনেট, কিছু শব্দ আছে যেগুলো বাদ দিতে হবে। তারপরে করতে হবে বাকি অংশটাকে সামারাইজ, আর প্রয়োজনে কিছু ওয়ার্ডকে রিপ্লেস করতে হবে। এই যে 3টে প্রসেস, এই 3টে প্রসেস আমি তোমাকে যখন পরপর 3-4টে ক্লাসের মধ্যে শিখিয়ে দেবো, তুমি খুব সহজেই বুঝতে পারবে যে ট্রান্সলেশন আসলেই কতটা সহজ। আজকে প্রথম দিন আমরা এই রিপ্লেস দিয়ে শুরু করব। যে ওয়ার্ডগুলোর ইংরাজি আমরা জানি না সেই ওয়ার্ডগুলোকে আমরা পাল্টে ফেলবো। সেটা কিভাবে? তাহলে দেখো, আমি এখানে বেশ কয়েকটা সেন্টেন্স লিখে নিয়েছি, বাংলা বাক্য লিখে নিয়েছি, যার মধ্যে এমন এমন শব্দ আছে যেগুলোর হয়তো তুমি ইংরাজি জানো না, বা জানলেও তোমার মনে পড়ছে না। তখন ইংরাজি বলার সময়, কথা বলার সময় বা রাইটিং স্কিল লেখার সময় এত সময়ও তো নেই যে এত ভেবেচিন্তে কথা বলতে হবে। তখন চট করে তোমাকে একটা সমাধান বের করতে হবে। কথা বলতে গিয়ে তুমি একটা শব্দের ইংরাজি জানো না, তার মানে কি তুমি কথা বলা বন্ধ করে দেবে? ধরো তুমি একটা বিয়ে বাড়িতে খেতে গেছো, সেখানে তুমি মাংস ভাত খাচ্ছ, একটা মাংসের টুকরো তুলে কামড়াতে গিয়ে দেখলে ওটা হাড়, তাহলে কি তুমি খাওয়া ফেলে উঠে চলে আসবে? না, তখন তুমি কি করবে না, ওই মাংসের টুকরোটা
ওই হাড়টা ফেলে দিয়ে তুমি অন্য একটা মাংসের টুকরো নেবে যেটা তুমি খেতে পারবে। এখানেও ঠিক তাই, যে ওয়ার্ডটা তুমি ট্রান্সলেট করতে পারছো না, যার ইংরাজি জানো না, সেই ওয়ার্ডটাকে বাদ দাও, ফেলে দাও, দিয়ে অন্য ওই জায়গায় এমন একটা বাংলা শব্দ বসাও যেটার মানেটা একই থাকবে, কিন্তু সেটাকে তুমি ইংরাজিতে ট্রান্সলেট করতে পারবে। এইটাকেই বলছিলাম আমি রিপ্লেসমেন্ট পদ্ধতি। এই পদ্ধতিতে দেখো, তুমি আমার কথা কানেই তুললে না, তা কানে তোলা মানে কি? শব্দটা কথাটা নিয়ে কানে তুলবে তা তো নয়। কথাটার মানে হলো তুমি আমার কথাটা শুনলে না, তুমি আমার কথাটাকে পাত্তা দিলে না। তাহলে দেখো বলবো, এটাকে ইংরাজি করতে গেলে বলবো ইউ ডিড নট লিসেন টু মি। ইউ ডিড নট লিসেন টু মি, তুমি আমার কথাটা শুনলে না। তাহলে কানেই তুললে না তার মানে শুনলে না। আমরা কথাটাকে রিপ্লেস করে দিলাম শুনলে। আবার পরেরটাই দেখো, পরের বাক্যটাই দেখো, বাবা জানো তো এই অংশটা আমি বলেছিলাম এলিমিনেশন। কোন কোন অংশ আমরা বাদ দিয়ে দেবো সেন্টেন্স থেকে, কারণ ওটাতে কোনো ইনফরমেশন নেই। আসলে ওটা বলা হয়েছে শুধুমাত্র এক্সপ্রেশনটা দেওয়ার জন্য, আমার মনের অবস্থাটা বোঝানোর জন্য। ওই জন্য এই অংশটার ইংরাজি বলার তোমার প্রয়োজন নেই। তুমি পারলে বলবে, না পারলে বাদ দিয়ে দাও, ওটা বলার খুব প্রয়োজন নেই। কিন্তু আজ আমি একটা অন্ধ লোকের উপকার করেছি, তুমি বলো তো উপকার করার ইংরাজি কি? উপকার করার ইংরাজি তুমি বলতে হয়তো পারবে না, টু ডু গুড। অনেক ভেবেচিন্তে হয়তো মাথায় আসবে, কিন্তু ইংরাজি আমি যখন কথা বলছি অত ভাবার সময় নেই। তখন কি করব, এটাকে এমন একটা বাংলা শব্দ দিয়ে পাল্টে নেব যার ইংরাজি আমি পারবো। উপকার করেছি মানেই আমি যদি বলি আজ আমি একটা অন্ধ লোককে সাহায্য করেছি, উপকার করেছির বদলে বললাম সাহায্য করেছি। কথাটা কিন্তু অর্থটা খুব একটা পাল্টে গেল না। আমাদের বলার সময় বা লেখার সময় এইটার আমরা পাল্টে নিয়ে সাহায্য করেছি বললে এমন কিচ্ছু মহাভারত অশুদ্ধ হয় না। তোমরা পারবে। দেখো, আজ আমি একটা অন্ধ লোককে সাহায্য করেছি, টুডে আই হ্যাভ হেল্পড আ ব্লাইন্ড ম্যান। দেখো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু তুই কোথায় পেলি তাকে? এটার মধ্যে তুই এর ইংরাজি তুমিটা জানো, কোথায় এর ইংরাজি জানো, তাকের ইংরাজি জানো, পেলি কথাটার ইংরাজি কি? গেট মানে পাওয়া। কিন্তু এটাকে যদি ইংরাজি করি, তুমি দেখো তো এই পেলি শব্দটাকে আমাদের এটাকে পাল্টে ফেলতে পারলে ইংরাজি করাটা সহজ হয়। কি বলবো? হোয়ার ডিড ইউ মিট হিম, সি হিম অর মিট হিম। পেলি মানে দেখা হলো, দেখা করা। তোর কোথায় তার সঙ্গে দেখা হলো, তা দেখা দিয়ে আমি এটাকে রিপ্লেস করে দিয়েছি। ওই জন্য ইংরাজিটা আমার কাছে এবার খুব সহজ হয়ে গেছে। ওই মাঠের ধারে চুপচাপ বসেছিল, বসে থাকার ইংরাজি স্যাট। তাহলে চুপচাপের ইংরাজি কি? ওই মাঠের ধারে চুপচাপ বসেছিল, সাইলেন্টলি। হি ওয়াজ সিটিং সাইলেন্টলি, অথবা হি স্যাট সাইলেন্টলি বিসাইড দ্য প্লেগ্রাউন্ড, বিসাইড দ্য ফিল্ড। দেখেই মনে হচ্ছিল খিদেই কাতরাচ্ছে। এই কাতরানোর ইংরাজি কি? তাহলে এখানে আমরা কোন বুদ্ধিটা কাজে লাগাবো? না, কাতরানোর ইংরাজি তুমি সহজে পারবে না। খিদেই কাতরাচ্ছে কথাটাকে তাহলে আমরা রিপ্লেস করব, একে এমন একটা এর পরিবর্তে বাংলা কথা বলবো যার ইংরাজি তুমি বলতে পারো। এইভাবেই তুমি যদি প্র্যাকটিস করো, তোমার বলতে বা লিখতে কখনোই আটকাবে না। তুমি ওই কাতরাচ্ছে শব্দটাকে যদি হাতড়ে যাও ক্রমাগত, তোমার হয়তো কখনোই মনে পড়বে না। তুমি ভয় পেয়ে যাবে, বাবা এত কঠিন কঠিন শব্দের কি ইংরাজি বলা যায়? হ্যাঁ যায়। দেখেই মনে হচ্ছিল খুব খিদে পেয়েছে, দেখেই মনে হচ্ছিল তার খুব খিদে পেয়েছে। এই যে আমি এই রিপ্লেস করা কথাটা পাল্টে নেওয়া, এই যে বলছিলাম নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়ে যে মাংসটাতে হাড় বেশি, মাংসটা পাল্টে নেওয়া, এটা যত তাড়াতাড়ি তুমি পারবে তত ইংরাজি বলতে আর লিখতে তোমার মজা লাগবে। ইট সিমড দ্যাট মনে হচ্ছিল,
হি ওয়াজ ভেরি হাংরি, হি ওয়াজ ভেরি হাংরি। আমি তাকে একটা কেক আর একটা জলের বোতল এনে দিলাম। এইবার দেখো এই যে শব্দটা এনে দিলাম, আমরা অনেক সময় একটা ক্রিয়াপদকে প্রকাশ করতে গিয়ে বাংলায় দুটো দুটো বলি, কিন্তু তার মানে কিন্তু একটাই। এনে দিলাম মানেই দিলাম। গিয়ে পড়লাম, আমি হঠাৎ তাদের বাড়িতে গিয়ে পড়লাম মানেই গিয়েছিলাম। আমি এক গ্লাস শরবত খেয়ে নিলাম মানেই খেলাম। খেয়ে আবার কি নেব, খেলাম। আমি একটা চিঠি লিখে ফেলেছি মানেই লিখেছি। দেখছো বাংলাতে আমরা একটা ক্রিয়াপদকে বোঝানোর জন্য প্রায় সময় দুটো দুটো কথা বলে থাকি। আমি একটা চকলেট কিনে এনেছি মানেই কিনেছি। ঠিক আছে, আমি ক্লাস থেকে স্যার কি বলছেন শুনে আসবো মানেই শুনবো। এইভাবে এই দুটো দুটো ক্রিয়াপদকে প্রায় সময় একটাতে পরিণত করা যায়। আই গেভ হিম আ কেক অ্যান্ড আ বটল অফ ওয়াটার। এই আজকে হয়তো তুমি প্রথম ক্লাস শুনছো বলে তোমার মনে হচ্ছে এটা কি স্যার সব সময় সম্ভব? হ্যাঁ, ম্যাক্সিমাম সময়ে, বেশিরভাগ সময়ে সম্ভব। আই অ্যাসিওর ইউ, আমি তো বলছি এটা সম্ভব। তোমাকে আমি ক্রমাগত আরও যখন প্র্যাকটিস ক্লাস দেবো এই সংক্রান্ত, তুমি যখনই ক্লাসগুলো দেখতে থাকবে একে একে তুমি নিজেই পারবে। তুমি এক সময় বলবে স্যার আপনার এই ক্লাসগুলো আমার আর দেখা লাগবে না, তবেই আমার সার্থকতা। দেখো আর কি বলেছি, কখনো কখনো এমন এমন কথা থাকবে যেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এইটা নিয়ে আমি পরের ক্লাসটায় করব। দেখেই মনে হচ্ছিল, এই যে দেখেই এই কথাটা বলার দরকার নেই। বাবা জানো তো, এই যে এক্সপ্রেশনের যে কথাগুলো ওটা বাদ দিয়ে দেব। তাহলে আমরা আরও কয়েকটা এক্সাম্পল নিই। এতক্ষণ পর্যন্ত ক্লাসটা যারা দেখছো, যারা আমার কথাগুলো শুনছো, যারা বুঝতে পারছো, যদি তোমার মনে হয় আজকের ক্লাস থেকে তুমি বিন্দুমাত্র উপকৃত হচ্ছ, তাহলে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের সুবিধার্থে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে এই ক্লাসগুলোকে তুমি একটু তোমার বন্ধু বা আত্মীয়দের মধ্যে শেয়ার করে দাও, যাতে আরও অনেকে এই ভিডিওগুলো দেখে তারা ইংরাজিতে ভয়টা কাটিয়ে ফেলতে পারে। আর আমিও উৎসাহ পাই, এতে আমি এই ধরনের ক্লাস আরও অনেক 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 বিষয়ে নিয়ে আসতে পারি। শুধু ট্রান্সলেশন শিখলেই তো আর ইংরাজি শেখা শেষ হয়ে যায় না। দেখো আমি আবার কটা সেন্টেন্স নিয়ে নিয়েছি। মাঠে ফুটবল খেলছিলাম বন্ধুরা মিলে। বন্ধুরা মিলে, মাঠে ফুটবল খেলছিলাম, ভার্ব থেকে উল্টো দিকে আসতে হয়, এটা আমি তোমাদের আগেই শিখিয়েছি। উই ওয়ার প্লেয়িং ফুটবল, বন্ধুরা মিলে, উইথ ফ্রেন্ডস। হঠাৎ রবি, ভানু আর ওমর গন্ডগোল শুরু করলো। এই যে গন্ডগোল শুরু করা, গন্ডগোল করা মানে কি? মানে কথা কাটাকাটি চলছিল, মানে ঝগড়া করছিল। সাডেনলি রবি, ভানু অ্যান্ড ওমর স্টার্টেড টু কোয়ার্ল, ঝগড়া করতে শুরু করলো। তাহলে গন্ডগোল শুরু করলো মানে হলো ঝগড়া করা, ঝগড়া করতে শুরু করলো। তাহলে লিখবো, দেখো সাডেনলি রবি, ভানু অ্যান্ড ওমর স্টার্টেড কোয়ারলিং অথবা টু কোয়ার্ল। আমি আগেই বলেছি, আগের ক্লাসে বলেছিলাম তোমাদের, ভার্বের পরে এই টু কোয়ার্ল মানে ইনফিনিটিভ, এর বদলে কোয়ারলিং এটাও বলা যাবে জিরান্ড। আমি বললাম সবাই চেপে যা, ঝামেলা করিস না। এই যে চেপে যা, যারা বুঝতে পারছো তারা এই যে চেপে যা আর ঝামেলা করিস না, ঝামেলা করা, এই দুটোর রিপ্লেস করে বাংলায় যদি আমরা এগুলোকে পাল্টাই তাহলে কি লিখবো একটু নিজেরা একটু ভেবে গেস করে লিখে দেখাও তো, দেখিয়ে তোমরা কতজন পারছো। আই আস্কড এভরিওয়ান, চেপে যা মিন্স চুপ কর বা থেমে যা, টু স্টপ। চেপে যা মানে হলো থেমে যা। আই রিকোয়েস্টেড অর আস্কড everyone, everybody to stop and ঝামেলা করিস না and not to quarrel,
আবার একসঙ্গেও বলা যেত আই আস্কড এভরিওয়ান টু স্টপ কোয়ারলিং। আসল কথা হলো বাংলায় কি আছে হুবহু ইংরাজিতে অনুবাদ করা সবসময় যায় না। একটা ভাষাকে আরেকটা ভাষায় পুরোপুরি অনুবাদ করা সম্ভব নয়, তর্জমা করা যায়। মানেটা ঠিক রেখে, অর্থটা ঠিক রেখে একটা ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করতে পারলেই হবে। তা তুমি যে বাংলা সেন্টেন্সটা ভাবছো তার মধ্যে জটিল যা জায়গাগুলো বেশিরভাগ সময় দেখবে ওই কঠিন ওয়ার্ডগুলো কখনো বাদ দিলেও চলে, অথবা সেগুলোকে পাল্টে সহজ বাংলা ওয়ার্ড ব্যবহার করা যায়, তখনই তোমার ইংরাজিটা বলতে বা লিখতে সুবিধা হবে। এই বুদ্ধিটা তুমি অ্যাপ্লাই করলেই তোমার কাছে ইংরাজিটা আর সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। একটা জাহাজ একটা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ল, যে কেউ পারবে। একটা ক্লাস 4-5-এর বাচ্চাও এটার ইংরাজি করতে পারবে, কিন্তু কবলে পড়লো এর ইংরাজি বলা কঠিন। তার পাল্টে নাও, কবলে পড়লো কথাটা রাখবো না, তাহলে কি করব বলো তোমরা? কবলে পড়লো মানেই সম্মুখীন হলো, মুখোমুখি হলো, মুখোমুখি বা সম্মুখীন হওয়া, ফেস করা বলে না? আচ্ছা, তার মানে কি কবলে পড়লোর কোনো ইংরাজি নেই? আছে। এমন অনেক শব্দগুলোর আমি যে পাল্টাতে বলছি তার মানে কি তার কোনো ইংরাজি নেই? না, এমন নয়, ইংরাজি থাকতেও পারে। তোমার যদি সেটা মনে না আসে, তোমার জানা না থাকে, তাহলে কি তুমি থেমে যাবে? নিশ্চয়ই না। পাল্টে নেওয়ার উদ্দেশ্যই হলো আমি যাতে থেমে না যাই। কঠিন কথা থাকলেই বা আমি জানি না, তোমার কোনোদিনই ডিকশনারিটা পুরো মুখস্থ করে ফেলা সম্ভব নয়। অনেক সময় বলতে গিয়ে আটকাবে, তখনই তুমি রিপ্লেস করে বলে ফেললেই তো হলো। একটা জাহাজ একটা সামুদ্রিক ঝড়ের কবলে পড়লো, তাহলে আ শিপ ফেসড আ টেম্পেস্ট। টেম্পেস্ট মানে হলো সামুদ্রিক ঝড়, তাও তোমার মনে পড়ছে না। তাহলে আ শিপ ফেসড আ স্টর্ম ইন দ্য সি। স্টর্ম ইন দ্য সি মানে টেম্পেস্ট। তোমাকে যে টেম্পেস্ট কথাটাই বলতে হবে তাই নয়। বিরাট বিরাট ঢেউ এসে জাহাজে আছড়ে পড়লো, আবার দেখো আছড়ে পড়লো, কি বলবো? হিউজ ওয়েভস হিট দ্য শিপ। আছড়ে পড়লো মানে কি? জাহাজটাকে আঘাত করলো বা ধাক্কা দিল, তার মানে তো হিট বললে হচ্ছে না। আমার বোনের খুব গল্প শোনার শখ। আমার বোনের খুব গল্প শোনার শখ, শখ এর ইংরাজি হবি। যদি বলো তাহলে হবি দিয়ে সেন্টেন্সটা এবার করে দেখাও তো দেখি। এত সহজ কিন্তু নয়। তাহলে যখনই আটকাবে, মাংসটা চিবোতে যাচ্ছ, হাড় ফেলে দাও, পাল্টে নাও। আমার বোনের খুব গল্প শোনার শখ। মাই সিস্টার লাভস টু লিসেন টু স্টোরিজ, অথবা মাই সিস্টার লাভস স্টোরিজ। এইভাবে বলো, দেখো ইংরাজি কত সহজ। তাহলে ট্রান্সলেশনের জটিলতা সংক্রান্ত আজকের এই প্রথম ক্লাসে আমি অল্প একটু বিষয় নিয়ে আলোচনা করেছি যে কিভাবে জটিলতাগুলো ওভারকাম করা যায়। তাহলে শুধু ওয়ার্ডগুলোই সবসময় জটিলতা তাও নয়, আরও কিছু আছে যেগুলো আমি পরের ক্লাসে আস্তে আস্তে আসবো। আর এই ক্লাস নিতে গিয়ে আমি মাঝখানে কিন্তু কিছু গ্রামারেরও ক্লাস দেবো। তোমরা ভেবো না যে মাঝখানে গ্রামারের ক্লাস আসছে মানে আর এই ক্লাসগুলো বোধহয় বন্ধ হয়ে গেল, না, তেমন কিন্তু নয়। তোমরা দেখতে থাকবে আর আমার কথাগুলো মনে রাখবে, দেখবে তোমাদের কাছে ইংরাজি বলা বা লেখা কতটা সহজ হয়ে যাচ্ছে। আর তোমাদের ভালো লাগলে, ক্লাসটা প্রয়োজনীয় মনে হলে অন্যদের কাছে শেয়ার করবে, যাতে আরও অনেকে এগুলো দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।